লুটেরাদের জব্দ করা অর্থ সম্পদ সুবিধা বঞ্চিতদের কল্যাণে ব্যয় করবে সরকার। শিগগিরই তহবিল গঠন করা হবে জানালেন গভর্নর। হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, ফারুকীর মন্তব্য ব্যক্তিগত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইশরাককে দায়িত্ব দিতে ঢাকা দক্ষিণ নগর ভবনে ব্লকেড, সেবা বন্ধ। কাল আবারও সড়ক অবরোধ কর্মসূচি। পাঁচ দিন পর কলম বিরতি স্থগিত এনবিআর কর্মকর্তাদের। বোর্ডকে ভাগ করা নিয়ে কাল উপদেষ্টার সঙ্গে বৈঠক। এবং কক্সবাজার থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন শাকিল। দেশের হয়ে সপ্তম এভারেস্ট জয়। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত। অর্থে শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। গেল ৯ মাসে লুটেরাদের দেশে থাকা প্রায় ২.৫ লাখ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, জব্দ করা এসব অর্থ দিয়ে দরিদ্রদের জন্য তহবিল গঠন করবে সরকার। গেল আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে শেখ হাসিনা ও তার সহযোগীরা মিলে পাচার ও আত্মসাৎ করেছে কয়েক লাখ কোটি টাকা। সেই অর্থ দিয়ে তারা দেশ বিদেশে গড়েছে অবৈধ সম্পদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থ ফেরত আনতে নেওয়া হয় নানা উদ্যোগ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত লুটেরাদের দেশে থাকা অর্থ, শেয়ার ও সম্পদ জব্দ করা হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকার। এছাড়া আরও আছে বৈদেশিক সম্পদ। প্রেস সচিব জানান, এসব অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠন করা হবে, যা দরিদ্রের ও ক্ষতিগ্রস্ত আমানতকারীর ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হবে। ১,৩০,৭৫৮.৭ করোড় টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে ১৬৪.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে ৪২,৬১৪.২৭ কোটি টাকা। এ সময় নগদ কর্তৃপক্ষ বড় ধরনের জালিয়াতি করেছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ ইস্যু করার ক্ষমতা শুধু বাংলাদেশ ব্যাংকের হাতে, কিন্তু নগদ ইলেকট্রনিক অর্থ তৈরি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি গরিব মানুষের সরকারি ভাতার টাকা আত্মসাৎ করেছে বলেও জানান তিনি। যার পরিমাণ আমরা জানি যে ৬৫০ কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত, তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় ২০০ কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। গভর্নর জানান, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর সময় লাগবে। তবে ১ বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে। অবশ্যই আমরা আইনগতভাবে এটা করব। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রোববার আটকের পর আজ আদালতের নির্দেশে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, মামলা থাকায় এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারকে বিব্রতকর মন্তব্য করা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর বক্তব্য ব্যক্তিগত বলেও জানান তিনি। রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তাকে প্রথমে ভাটারা থানায় আনা হয়, পরে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার সকালে নুসরাত ফারিয়াকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। আদালতে শুনানির পুরো সময় নুসরাত ফারিয়া ছিলেন চুপচাপ। আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত নুসরাত ফারিয়া অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী
গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। জুলাই অভ্যুত্থানের সময় বিদেশে থাকা নুসরাত ফারিয়া কিভাবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন এমন প্রশ্ন তার আইনজীবীর। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালে ওনারা গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু গোল করবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে 22 মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। এর আগে টানা 5ম দিনের মতো সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আগামীকালও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বিক্ষোভ। এদিকে নগর ভবনের কর্মীরাও বিক্ষোভে যোগ দেওয়ায় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সোমবার সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের সমর্থকরা। এ সময় বিএনপির এই নেতাকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। এর আগে তালা ঝুলিয়ে দেওয়া হয় নগর ভবনের প্রধান ফটকে। সামনেই ট্রাকে মঞ্চ বানিয়ে গাওয়া হয় প্রতিবাদী গান। ঢাকাবাসী ব্যানারে এই আন্দোলনের জেরে নগর ভবনে সেবা কার্যক্রম কার্যত বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। ইশরাক হোসেনকে গেজেট প্রকাশ করার পরও উনাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। যেটা ন্যায় এবং যেটা উচ্চ আদালতের রায় হয়েছে তারা সেটা বাস্তবায়ন করবে, এটা আমরা আশা করি। যদি শপথ গ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে আমরা এখানেই কর্মসূচি পালন করব, আমরা নগর ভবন ছেড়ে যাব না। বিক্ষোভকারীরা দাবি করেন আদালতের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে শপথের সুযোগ দিচ্ছে না সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। মেয়র ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকার যে তালবাহানা শুরু করেছে সেটার অবসান আমরা চাই। আমাদের নগর পিতাকে, আমাদের মেয়র, জনতার মেয়র ইশরাককে আমরা এখানে বসানো না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আর ব্লক কর্মসূচি করেই যাব। মঙ্গলবারও সকাল 10টা থেকে নগর ভবনের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক। সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে বর্তমান কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আওয়ামী লীগের সাথে কেউ আপোষ করতে গেলে তা রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ভেতরে ভেতরে জোট তৈরির জন্য নির্বাচন আয়োজনে এত সময় নেওয়া হচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম। বলেন, নির্বাচন পেছাতে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে, যা কাম্য নয়। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ক্রিকেট টুর্নামেন্টের
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে। যুক্তরাজ্য সময়ে রোববার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে 2024-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট ভাই কোকোর স্মৃতিচারণ করেন বড় ভাই তারেক রহমান। ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতো কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর করেছে। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে তার দল সরকারে আসলে দেশের পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে। বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ ঠিক এইভাবে কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, 6টা আইটেম যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা দেবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে। দেশের শহরগুলোতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই উল্লেখ করে অলিম্পিকে যেতে আগ্রহীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারেক রহমান। ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে না, দিন পড়ালেখা করবে, এটা না, খেলতেও তো হবে। খুব স্বাভাবিকভাবে যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজে পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে, অবশ্যই। আন্দোলন সংগ্রামের পর দেশ একটি পর্যায়ে এসেছে। এখন সামনে এগিয়ে যেতে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাদী চেনেন না আসামিকে, আবার আসামিও চেনেন না বাদীকে, কিন্তু হয়েছে হত্যাসহ বিভিন্ন মামলা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনার প্রায় 2500 মামলার অনেক মামলাই করা হয়েছে দখল, বাণিজ্য আর চাঁদাবাজির জন্য। অনুসন্ধানে উঠে এসেছে মামলা হয়েছে জুলাই আগস্টে আন্দোলন করা শিক্ষার্থীদের নামেও। মফিজুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5 আগস্ট মিরপুরে নিহত হন তার ভাই মহিউদ্দিন, কিন্তু ভিন্ন ব্যক্তি মামলা করায় মামলা করতে পারছেন না নিহতের বড় ভাই। এখন নিখোঁজ সেই বাদীও। আমার মামা তো ভাই বলতে কেউ নাই, ঠিক আছে। উনি যে মামলাটা করলো ওনাকে আমরা কেউই চিনি না, ঠিক আছে। এবং আমি কাগজে দিয়েছি, ওনার আইডি কার্ডটাতে দিয়েছি, আইডি কার্ডে কোনো নাম্বার ওঠে নাই। এদিকে গত বছরের 30 সেপ্টেম্বর রাজধানীর গুলশান ও পল্টন থানার আলাদা দুটি মামলায় আসামি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবির সাবেক পরিচালক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে। 5 মাস পর পল্টন থানায় আর যাত্রাবাড়ি থানাতেও করা হয় আরও দুটি মামলা, কিন্তু তার বক্তব্য বিশ্ববিদ্যালয় দখল করতেই তার নামে এ মামলা। এদিকে আগস্টের পর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা হয় একাধিকবার। ভিসিকে জিম্মি করে চেষ্টা চালানো হয় বিশ্ববিদ্যালয় দখলের। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক করে দুজনকে। বুরহানুদ্দিন এবং লুৎফুর রহমান সানি তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। গুলশান থানার মামলার বাদী আবু জাফর জানান, মামলার আসামি ঠিক করে দিয়েছে অন্য লোক। না, আমি আসামির নাম জানি না, নেতা মেতারা দিছে। এখনো মনে করেন ওই 5-6 দিন পরে একটা থানার একটা কাগজ দিছে, এইটার মধ্যে কার কার নাম দিছে আমি আর জানি না, তুই দিছি। এদিকে আসামির তালিকায় নাম এসেছে জুলাই আগস্টে আন্দোলন করা শিক্ষার্থীদেরও। আমাদের বিরুদ্ধে যে মামলাটা দিল, এই মামলাটার কোনো ভিত্তি বুঝলাম না, কারণ আমরা তো আসছি আমাদের ভার্সিটি ভাঙচুর হচ্ছে সেটা দেখতে বা রক্ষা করতে। আইনজীবীরা বলছেন, যারাই মামলা বাণিজ্য ও হয়রানির জন্য মামলা দিচ্ছেন, সময় এসেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। যদি এক্সাম্পলারি 5-10 জনকে মিথ্যা মামলার দায়ে সাজা দেওয়া হয়, এটা খুব কমে যাবে। এবং যারা থানায় বসে এই ফরম্যাট তৈরি করেছে তাদের 8-10 জনের যদি চাকরিচ্যুতি ঘটে, চাকরি চলে যায়, তাহলে এটা কমবে। মিথ্যা মামলাকে পুঁজি করে দখল, বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ না করা গেলে জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে বলে মনে করেন অংশীজনেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2-1 দিনের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে আন্দোলন ভিন্ন রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে সিলেটে নতুন সদস্য ফর্ম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারে থাকা কয়েকজন উপদেষ্টা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। এসব ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি সে ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে তার সম্মান বজায় থাকবে কিনা তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগ রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তার সিদ্ধান্ত নেবে আদালত। সদস্য ফর্ম সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাস খত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল। 7ম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। এরপর আজ 19 মে তিনি চূড়ায় পৌঁছান। ইকরামুল হাসানের ফেসবুক পেজে আজ বেলা 2:10 এক স্ট্যাটাসে এই বিজয়ের কথা জানান তার সমন্বয়করা। তিনি তার এই অভিযানের নাম দিয়েছেন সি টু সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। 84 দিনে প্রায় 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। গাজীপুরের সন্তান ইকরামুল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। তিনি পর্বত আরোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এ। ইকরামুল 2023 সালে গ্রেট হিমালয় ট্রেইল ব্যানারে হেঁটে নেপালের পূর্ব থেকে পশ্চিমে সফর করেন। ওই 1700 কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। অবশেষে কলম বিরতি স্থগিত করেছেন রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ। সারা দেশে 5 দিনের কর্মসূচি পালন শেষে সোমবার কর্মকর্তারা জানান, আগামীকাল অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন তারা। এদিকে ভ্যাট, কাস্টমস ও আয়কর কর্মকর্তাদের কলম বিরতিতে সরকার কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সিআরএফ অ্যাসোসিয়েশন। এনবিআরকে 2 ভাগ করার প্রতিবাদে সারা দেশে 5ম দিনের মতো কলম বিরতি পালন করেন ভ্যাট, কাস্টমস ও আয়কর কর্মকর্তারা। চলমান কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সকল শুল্ক ও বন্দরের কার্যক্রম। সময়মতো পণ্য ডেলিভারি না হওয়ায় হযরত শাহজালাল বিমানবন্দরেও দেখা দিয়েছে পণ্যজট। চলমান পরিস্থিতিতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রম। দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিরতির বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে সিপিডির এক আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এনবিআর বিভক্ত করে স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আলোচনা ব্যতিরেকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রেখে এই পদ্ধতি ঠিক হয়নি এবং এটাকে ঠিকমতো করাটা এখন বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে আলোচনার পথ সুগম হওয়ায় কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির যৌক্তিক সমাধান হবে বলে আশা করেন এনবিআর কর্মীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি। এতে শিক্ষার্থীদের সনদ প্রদান সহ সব কাজ ব্যাহত হচ্ছে। এদিকে দুপুর 12টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। গত 18 ও 19 ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে পরদিন 7 কার্যদিবসের আলটিমেটাম দেয়া হয়। সেই সময়সীমা শেষ হল রোববার। এদিন দাবি আদায় প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। রবিবার থেকে শুরু হয়েছে সমস্ত প্রশাসনিক কাজ থেকে বিরত থাকা
এই কর্মসূচির পাশাপাশি এখানে 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ছিল। এর আগে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শিক্ষকরা না ফেরায় দেখা দেয় অচলাবস্থা। সংকট কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের। আমরা 3 মাস প্রায় পিছিয়ে গিয়েছি আর কি অন্যদের থেকে। এখনো ক্লাস শুরু হয়নি, কবে শুরু হবে তারও নিশ্চয়তা পাচ্ছি না। অনেকে যারা জব নিতে যাচ্ছে তারা জব নিতে পারতেছে না, তো অনেকেই বসে আছে। আমরা যারা নেক্সট ইয়ারে স্কলারশিপ ধরতে চাচ্ছি বা কিছু, তারা অ্যাপ্লাই করতে পারতেছি না। এদিকে কুয়েটের রেজিস্ট্রারের দাবি সংকট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব চেষ্টাই চলছে। চেষ্টায় আছে, অব্যাহত আছে। নবনিযুক্ত ভিসি মহোদয় চেষ্টায় আছেন। একাডেমিক কার্যক্রম শুরু করারই তো নারী ওই চেষ্টা সবাই অব্যাহত আছেন এবং সেইভাবে কাজও করতে। শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে 3 মাস ধরে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মুহূর্তে একাধিক এনআইডি-ধারী কেউ নেই, একই সাথে ডাটা সেন্টারের নিরাপত্তায় টেকনিক্যাল কাজগুলো চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এসব জানান তিনি। বলেন 586 জন দ্বৈত এনআইডি-ধারীদের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি নাগরিকের এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রশ্নে ডাটা সেন্টারের কাজ প্রতিনিয়ত চলমানের কথা জানান তিনি। বলেন এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে বুয়েটের টেকনিক্যাল টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইসি থেকে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ চলছে। ভবিষ্যতে কোনো ধরনের ডাটা যেন ফাঁস না হয় সে বিষয়ে সচেতন রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, এমনটাও জানান তিনি। 2টি এনআইডি থাকার যে বিষয়টি, এটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে 2টি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ফরিদপুরের খামারিরা। এবার জেলার সেরা আকর্ষণ প্রায় 22 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। বিশাল আকৃতির গরু দেখতে ক্রেতাসহ উৎসুক মানুষের ভিড় জমেছে খামারির বাড়িতে। প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা গরুটির আশানুরূপ দাম পাওয়ার আশায় খামারি। 6 ফুট 8 ইঞ্চি লম্বা গরুটির মাথার অংশ সাদা, বাকি সব লাল। 5 ফুট উঁচু আর প্রশস্ত 8 ফিট 2 ইঞ্চি। নগরকান্দার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের আদেল মোড়ল ও সায়রা বেগম দম্পতি বিশাল গরুটির নাম দিয়েছে রাজাবাবু। 2 বছর 7 মাস বয়সে ষাঁড়টির ওজন প্রায় 22 মণ। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেওয়া রাজাবাবুকে একদিন বয়স থেকে লালন পালন করছেন এই দম্পতি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা রাজাবাবুর প্রত্যাশিত দাম 15 লাখ টাকা। 15 লক্ষ টাকা ওর দাম দিতেছে। আমার খুব পরিশ্রম হয়, খুব কষ্ট হয়, নিজেরা বাজার না করে ওগুলিকে খানা কিনতে। এদিকে বিশাল আকৃতি রাজাবাবুকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই। ভালো দাম ও বড় গরু লালন পালনে সরকারি সহযোগিতা পেলে আগামীতে খামার করার আগ্রহের কথা জানান তারা। বীজ দিলে পারে বাইরে যেসব গরু আমরা দিই অনেক বড় বড় গরু, এই ধানের গরু। আমাদের এলাকাতে এই ধানের গরু খুব কম হয়। আমরাও গরু লালন পালন করি, এত বড় গরু আমরা বানাইতে পারি নাই। প্রাকৃতিক খাবার দিয়ে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই বড় গরু পালনে খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। খাদ্য খেলে গাভীর স্বাস্থ্য ভালো থাকে, কিভাবে নেপিয়ার পাকচুল ঘাসের প্রসার ঘটানো যায় এবং নিষিদ্ধ স্টেরয়েড ওষুধ ব্যবহার কিভাবে কমানো যায়, বন্ধ করা যায়, সবসময় এই বিষয়ে সচেতনমূলক উঠান বৈঠক, প্রশিক্ষণ, সেমিনার আমরা আয়োজন করেছি। ঈদুল আজহা উপলক্ষে জেলায় 1,08,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে মজুদ আছে 1,10,891টি পশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।